হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল সিভিল সার্ভিস। আজকে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পার্ট 3 করব। এখনও পর্যন্ত আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পার্ট 1 আর পার্ট 2 কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখনও পার্ট 1 আর পার্ট 2 দেখোনি তারা স্ক্রিনের ডান দিকে ওপরে যে আই বাটনটি আসছে সেটাতে ক্লিক করে দেখে নিতে পারো। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যাতে ফিউচারে যে ভিডিওগুলো আসবে সেটা তোমরা দেখতে পাও। তাহলে চলো স্টার্ট করি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পার্ট 2 ক্লাসে যখন আর্টিকেল 55 আমরা পড়ছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট কী হয় তোমাদেরকে ডিটেলে বোঝাবো। তাহলে চলো আজকে আমরা একটু ডিটেলে দেখে নিই। প্রথমে আমরা স্টার্ট করব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কথাটার মানে কি? এর মানে হলো ভোট ইন প্রপোর্শন অফ দ্য পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার অনুপাতে ভোট। আমরা যখন ভোট দিই তখন আমাদের একটা ভোটের ভ্যালু একটাই হয়, কিন্তু এখানে একটা ভোটের ভ্যালু একের বেশি হয়, আর সেই ভ্যালু নির্ধারিত হয় জনসংখ্যার আধারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটা ভোটের ভ্যালু 260, 300, 408 ইত্যাদি হতে পারে। এই ভ্যালুটি কী করে ক্যালকুলেট করা হয় সেটা আমরা একটু পরেই আলোচনা করব। আর আগে আমরা দেখব কারা এই ভোট দেবে। এই ভোট দেবে এমপিস অ্যান্ড এমএলএসরা। শুধু এমএলএস অ্যান্ড এমপিসরাই কেন? কারণ এখানে আমরা পড়ছি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইন কেস অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টের ইলেকশনের জন্যে। আর আমরা আর্টিকেল 54-এ এটা পড়েছি যে কারা কারা প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দিতে পারেন। তারা হলেন শুধু এমপিস আর এমএলএসরা। এরপরে আমরা দেখব এমপিস অ্যান্ড এমএলএসদের ভোটের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা হয়। পার ভোট ভ্যালু কি হবে তার ক্যালকুলেশন এমপিস অ্যান্ড এমএলএসদের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, তাই এমপিস অ্যান্ড এমএলএসদের ভোটের ভ্যালুও আলাদা হয়। প্রথমে আমরা দেখব এমএলএসদের ভ্যালু অফ ভোট ক্যালকুলেট করার ফর্মুলা। সেটা হলো টোটাল পপুলেশন অফ দ্য স্টেট ডিভাইডেড বাই টোটাল ইলেক্টেড মেম্বার্স ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন্টু 1000। এবার ভালো করে এই ফর্মুলাটা দেখে এখান থেকে আরও একটা কনসেপ্ট পাওয়া যাচ্ছে। সেটা কি? যেমন আগেই বললাম এমপিস আর এমএলএসদের ভ্যালু অফ ভোট আলাদা হয়, ঠিক তেমনই ভ্যালু অফ এমএলএস ইন এভরি স্টেট ও আলাদা হয়। কেন হয় সেটা আমরা ফর্মুলাটা দেখলেই বুঝতে পারবো। তাহলে ফর্মুলাতে কি বলা আছে? টোটাল পপুলেশন অফ স্টেট ডিভাইডেড বাই টোটাল ইলেক্টেড মেম্বার ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। পপুলেশন স্টেট টু স্টেট ভ্যারি করে, আর ইলেক্টেড মেম্বার্স ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটাও স্টেট টু স্টেট ভ্যারি করে। তাই প্রত্যেকটা স্টেটের এমএলএসদের ভোটের ভ্যালু আলাদা আলাদা হয়। এখানে আমরা একটু উদাহরণ নিয়ে নিই, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন ভ্যালু অফ ওয়েস্ট বেঙ্গল এমএলএস। তাহলে এখানে আমরা ফর্মুলাতে কি পুট করতে পারি? ফর্মুলাতে বলা আছে টোটাল পপুলেশন অফ দ্য স্টেট। ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন হচ্ছে 9,03,00,000। এরপর এটাকে ডিভাইড করব টোটাল ইলেক্টেড মেম্বার্স ইন দ্য স্টেট লেজিসলেচার। এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টেট লেজিসলেচারে কজন মেম্বার আছে? 294 ইন্টু 1000। এটা করলে কি আসবে? 307। তার মানে ওয়েস্ট বেঙ্গলে একটা এমএলএর ভোটের ভ্যালু হলো 307। এরপর দেখব ইউপির এমএলএ। ইউপির পপুলেশন হচ্ছে 20,24,00,000, আর ওখানে এমএলএদের সংখ্যা হলো 403 ইন্টু 1000 করলে ইউপির একটি এমএলএর ভোটের ভ্যালু এসে দাঁড়াচ্ছে 502। এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যেখানে ওয়েস্ট বেঙ্গলের একটা এমএলএর ভোটের ভ্যালু 307, তেমনি ইউপির একটা এমএলএর ভোটের ভ্যালু হচ্ছে 502। এখানে যে পপুলেশনটা নেওয়া হয়েছে এমএলএসদের ভোটের ভ্যালু ক্যালকুলেট করার জন্য সেটা 2011 সেন্সাস অনুযায়ী, কিন্তু আসলে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এমএলএসদের ভ্যালু অফ ভোট এখনও ক্যালকুলেট করা হয় 1971 সালের সেন্সাস অনুযায়ী। এটা বাজপেয়ী গভর্নমেন্ট 2002 সালের একটি অ্যামেন্ডমেন্টের দ্বারা এনেছিলেন, এবং 2026 সাল অবধি যতবার প্রেসিডেন্সিয়াল পোল হবে তাতে এমএলএসদের ভ্যালু অফ ভোট ক্যালকুলেট করার জন্য 1971 সালের পপুলেশন সেন্সাসকেই নেওয়া হবে। তাহলে 1971 সালের পপুলেশন সেন্সাস অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইউপির পপুলেশন হলো 4,43,12,011 অ্যান্ড 8,38,49,905 রেসপেক্টিভলি।
তাহলে ভ্যালু অফ ভোট পার এমএলএ দাঁড়াচ্ছে 151 ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং 208 ইউপির ক্ষেত্রে। এবার আমরা দেখব এমপিসদের ভ্যালু অফ ভোট কীভাবে ক্যালকুলেট করা হয়। এমপিসদের ভ্যালু অফ ভোট ক্যালকুলেট করার ফর্মুলা হলো টোটাল ভ্যালু অফ ভোটস অফ অল এমএলএস অফ অল স্টেট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট। তাহলে এর ফর্মুলা থেকে আমরা বুঝতে পারছি যে ভ্যালু অফ ভোটস ইন কেস অফ রাজ্যসভা অ্যান্ড লোকসভা এমপিস ইজ সেম। কি করে? তার কারণ হচ্ছে এইখানে পার্লামেন্ট বলা হয়েছে, পার্লামেন্টে লোকসভাও আছে আর রাজ্যসভাও আছে। তাহলে লোকসভার টোটাল মেম্বার হচ্ছে 543, রাজ্যসভার টোটাল মেম্বার হচ্ছে 233। তাহলে এটাকে প্লাস করলে আসছে 776। আর টোটাল ভ্যালু অফ ভোটস অফ অল এমএলএস অফ অল স্টেট, এটা যেটা ভ্যালু ক্যালকুলেট করে রাখা হয়েছে সেটা হচ্ছে 549495। এরপর এই ভ্যালুটাকে যখন 776 দিয়ে আমরা ডিভাইড করব তখন আমরা পাবো 708। তাহলে আমরা বলতে পারি পার্লামেন্টের প্রত্যেকটা মেম্বারের ভোটের ভ্যালু হয়ে দাঁড়াচ্ছে 708। সেটা রাজ্যসভারই হোক না কেন বা লোকসভারই হোক না কেন, প্রত্যেকটা মেম্বারের ভোটের ভ্যালু সেম। কিন্তু এমএলএসদের ভ্যালু অফ ভোট স্টেট টু স্টেট ভ্যারি করে, সেটা আমরা আগেই দেখলাম। এবার আমরা বুঝবো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট কি। প্রথমেই বলে রাখি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট প্রসেসটার সাহায্য নেওয়া হয় মেজরিটি অফ ভোটস অবটেন করার জন্যে। মেজরিটি অফ ভোট মানে হলো মোর দ্যান 50% অফ ভোট বা 50% প্লাস 1 ভোট। টাইপস অফ মেজরিটিস সম্বন্ধে জানতে স্ক্রিনের ডান দিকে ওপরে আই বাটনটিতে টিপে ভিডিওটি দেখে নিতে পারো। এরপর প্রেসিডেন্ট পোস্টটা হলো সর্বোচ্চ পদ, তাই এই পদে সিলেক্ট হতে গেলে মেজরিটি অফ ভোটস পেতে হয়। এবার সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট টু অবটেন মেজরিটিতে কি হয়। ধরো প্রেসিডেন্টের ইলেকশনে 4 জন দাঁড়িয়েছেন, তারা হলেন এ, বি, সি অ্যান্ড ডি। এবার এমপি আর এমএলএসদের ব্যালট পেপার দেওয়া হয়, তাতে এই 4 জনেরই নাম থাকে এবং সেখানে তাদের প্রেফারেন্স পুট করতে হয়। যেমন ধরো কোনো এমপির এটা ব্যালট পেপার, এখানে সেই এমপি বা এমএলএ সিকে ফার্স্ট প্রেফারেন্স, একে সেকেন্ড প্রেফারেন্স, বিকে থার্ড প্রেফারেন্স আর ডিকে ফোর্থ প্রেফারেন্সে রেখেছেন। এইভাবে ভোট দেওয়ার পর যখন ভোটটি কমপ্লিট হয় তখন দেখা গেল এ পেয়েছে 30% ভোট, বি পেয়েছে 20% ভোট, সি পেয়েছে 40% ভোট আর ডি পেয়েছে 10% ভোট। কিন্তু আমরা জানি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট হতে গেলে মেজরিটি অফ ভোটসের দরকার পড়ে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ 50%-এর অ্যাভব পায়নি। তাহলে এইখানে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের কনসেপ্টটা আসছে। সেটা কি করে হয়? এখানে দেখতে হবে যে সবথেকে কম ভোট কে পেয়েছে। এখানে সবথেকে কম ভোট পেয়েছে ডি, তাহলে এখানে ডি ক্যান্সেল আউট হয়ে যাবে আর ডি এর যে ভোটটা আছে সেটা এ, বি আর সি এর মধ্যে ডিভাইড হয়ে যাবে। কি করে ডিভাইড হবে? ডিকে 10% লোক ফার্স্ট প্রেফারেন্সে রেখেছিল, কিন্তু তাদের তো সেকেন্ড প্রেফারেন্সও কিছু ছিল। সেক্ষেত্রে ডি এর ওই 10% লোকের মধ্যে কিছু লোক সিকে সেকেন্ড প্রেফারেন্স রেখেছে, কেউ বিকে সেকেন্ড প্রেফারেন্স রেখেছে, কেউ একে সেকেন্ড প্রেফারেন্স রেখেছে। সেইভাবে দেখা গেল, এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখে নিচ্ছি যে 10%-এর মধ্যে 5 সিকে রেখেছে, 3 বিকে রেখেছে আর 2 একে রেখেছে। তাহলে নতুন পার্সেন্ট অফ ভোট কি এসে দাঁড়ালো? সি পেল 45%, বি পেল 23% আর এ পেল 32%। কিন্তু এখনও কেউ মেজরিটি অফ ভোটস পায়নি। তাহলে এবার আবার দেখতে হবে যে সব থেকে কম ভোট কে পেয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে কম ভোট পেয়েছে বি 23%। তাহলে এবার বি ক্যান্সেল আউট হয়ে যাবে, বি এর ভোটটা ডিভাইড হয়ে যাবে এ আর সি এর মধ্যে। তাহলে এখন আমরা ধরে নিই যে 23%-এর মধ্যে 10 পেয়েছে সি আর 13 পেয়েছে এ। তাহলে নতুন পার্সেন্ট হয়ে দাঁড়াচ্ছে 45% ফর এ অ্যান্ড 55% ফর সি। এরপর আমরা দেখতে পাচ্ছি সি মেজরিটি অফ ভোট অবটেন করেছে, কেননা 55% সে পেয়েছে। তাহলে আমরা এখানে
সিকে অ্যাজ এ প্রেসিডেন্ট ইলেক্ট করে নেব। এটাই হলো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের কনসেপ্ট। আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট দুটো কনসেপ্টই ভালো করে বোঝা হয়ে গেল। আমরা এই ভোটিং সিস্টেমটি দেখলাম প্রেসিডেন্টের ইলেকশনের জন্যে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো আমরা যে ভোটটি দিই বা সাধারণ জনতা যে ভোটে অংশগ্রহণ করেন, যেমন লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশন ইত্যাদি, সেই ভোটিং সিস্টেমকে কি বলা হয়? সেই ভোটিং সিস্টেমকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। এই সিস্টেমে কোনো ক্যান্ডিডেটকে জিততে হলে মেজরিটি অফ ভোট পেতে হয় না, তাই এখানে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটেরও কোনো কনসেপ্ট নেই। তাকে শুধু বাকি ক্যান্ডিডেটদের থেকে বেশি ভোট পেতে হয়। এখানে একটা এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবে। ধরো 4 জন ক্যান্ডিডেট ভোটে দাঁড়ালেন, এ, বি, সি অ্যান্ড ডি। এবার ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখা গেল এ পেয়েছে 31% ভোট, বি পেয়েছে 30%, সি পেয়েছে 20%, ডি পেয়েছে 19%। তাহলে এখানে এ উইথ 31% ভোট জিতে যাবে, তাকে 51% ভোট বা মেজরিটি অফ ভোট পেতে হবে না। একেই বলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম অফ ভোটিং। এরপরে আমরা দেখে নেব সিক্রেট ব্যালট। সিক্রেট ব্যালট আমরা আগেই পড়েছিলাম যে কে ভোট দিচ্ছে সেটা ডিসক্লোজ করা হবে না, এটাকেই সিক্রেট ব্যালট বলা হয়। এরপরে আমরা চলে আসছি আর্টিকেল 56-এ, টার্ম অফ অফিস অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইলেক্ট হয় 5 বছরের জন্য। ক্যান রিজাইন এনি টাইম, রেজিগনেশন লেটার টু ভিপি। যে কোনো সময় রিজাইন করতে পারেন, আর রেজিগনেশন যে লেটারটি দেবেন সেটা ভাইস প্রেসিডেন্টকে দেবেন। ক্যান বি রিমুভড বাই ইমপিচমেন্ট বিফোর কমপ্লিশন অফ হিজ টার্ম। তিনি তো 5 বছরের জন্য ইলেক্ট হয়েছেন, তার আগেই তাকে ইমপিচ করা হতে পারে। এই ইমপিচমেন্ট জিনিসটা কি, এটা আমরা আর্টিকেল 61-এ পড়ব, তখন আরও ডিটেলে আলোচনা করব। ক্যান হোল্ড অফিস বিয়ন্ড 5 years আনটিল হিজ সাকসেসর অ্যাজিউম হিজ অফিস। আমরা জানি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 5 বছরের জন্য অফিস হোল্ড করেন, কিন্তু তার বেশিও তিনি হোল্ড করতে পারেন যতক্ষণ না পরের প্রেসিডেন্ট এসে অফিসটা অ্যাজিউম করছেন বা অফিসে এসে বসছেন বা নিজের পদ গ্রহণ করছেন। এরপর দেখে নিই আর্টিকেল 57 কি বলছে, এলিজিবিলিটি ফর রি ইলেকশন। প্রেসিডেন্টের আবার রি ইলেকশন হওয়ার জন্য, যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি আবার রি ইলেক্ট হয়ে আসবেন, তার জন্য কী কী এলিজিবিলিটি হতে হবে তাকে। এ পারসন হু হোল্ডস অর হু হ্যাজ হেল্ড অফিস অ্যাজ প্রেসিডেন্ট। যিনি প্রেসিডেন্ট হিসেবে আগে কর্মরত ছিলেন তিনি হতে পারেন। ক্যান বি ইলেক্টেড ফর এনি নাম্বার অফ টাইম। যে কোনো নাম্বার, মানে যেমন আমেরিকাতে প্রভিশন আছে যে একজন যিনি প্রেসিডেন্ট হন তিনি 2 বারের বেশি হতে পারবেন না, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যিনি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট হন একবার, তিনি যতবার খুশি ইলেক্ট হতে পারেন, সেটার কোনো লিমিট নেই। এরপর নেক্সট পেজে চলে যাই আমরা। এবার আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 58, কোয়ালিফিকেশন ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট হওয়ার জন্য কী কী কন্ডিশন আছে বা কোয়ালিফিকেশন লাগবে। তাকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, এমনকি ন্যাচারালাইজড সিটিজেনও হতে পারেন। ন্যাচারালাইজড সিটিজেন মানে কি, মানে যিনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেননি কিন্তু ইন্ডিয়াতে এসে বসবাস করতে করতে তাকে ইন্ডিয়ার সিটিজেনশিপ দেওয়া হয়েছে, কিন্তু এটা আমেরিকার প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমেরিকার প্রেসিডেন্টের ক্ষেত্রে ইলেক্ট হতে গেলে তাকে অবশ্যই আমেরিকাতে জন্মগ্রহণ করতে হবে। তারপর দেখি কমপ্লিটেড 35 years অফ এজ, তাকে অবশ্যই 35 বছর বয়স কমপ্লিট করতে হবে। কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ লোকসভা, লোকসভার মেম্বার হিসেবে ইলেক্ট হওয়ার এলিজিবিলিটি তার থাকতে হবে বা কোয়ালিফাইড থাকতে হবে। শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট আন্ডার ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল অথরিটি অর আদার পাবলিক অথরিটি। অফিস অফ প্রফিট মানে যেখান থেকে আর্নিং হয়, প্রফিট, সরকারি চাকরি, কেন্দ্র সরকারের চাকরির কথা বললাম বা রাজ্য সরকারের চাকরির কথা, লোকাল অথরিটি যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই সমস্ত কোনো জায়গায় তাকে কর্মরত হলে চলবে না বা আদার কোনো পাবলিক অথরিটিতে। এই অফিস অফ প্রফিটের আন্ডারে যে অফিসগুলো আসে না সেটা হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোনো মিনিস্টার,
অফ স্টেট বা ইউনিয়ন, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের, গভর্নর, তাহলে এই সমস্ত পদে যারা আছেন তারা এই পদটা গ্রহণ করা সত্ত্বেও তারা প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করার যোগ্য, কারণ এই সমস্ত পদ অফিস অফ প্রফিটের আন্ডারে আসে না। সিকিউরিটি ডিপোজিট অফ ₹15,000 উইথ আরবিআই, যিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশনে বসবেন তাকে অবশ্যই 15,000 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে আরবিআইয়ের সাথে। এরপরে তিনি যদি ওই ইলেকশনে 1/6 ভোট, যেটা কাস্ট পোল্ড করা হয়েছে, যেটা পোল্ড হয়েছে, যে ভোট পড়েছে তার 1/6 ভোটও যদি অবটেন না করতে পারেন তাহলে তার এই 15,000 টাকাটা ফরফিট করে দেওয়া হবে। ফরফিট মানে হচ্ছে আর ফেরত দেওয়া হবে না। এরপর কন্ডিশনস অফ প্রেসিডেন্টস অফিস, প্রেসিডেন্টের অফিসের কী কী কন্ডিশন আছে। শ্যাল নট বি এ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে গেলে তাকে পার্লামেন্টের কোনো হাউসের মেম্বার হলে চলবে না, রাজ্যসভা বা লোকসভা কোনো হাউসের মেম্বার হলে চলবে না, বা লেজিসলেচার অফ এনি স্টেট, কোনো স্টেটের লেজিসলেচার মানে সভা বা বিধান পরিষদেরও মেম্বার হলে চলবে না। ইফ বিং এ মেম্বার ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট ডিম টু হ্যাভ ভেকেটেড দ্য হাউস, যদি এই মেম্বার হওয়া সত্ত্বেও তিনি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট হয়ে যান তাহলে ধরে নেওয়া হবে তিনি এই পদগুলি থেকে সরে গেছেন। শ্যাল নট হোল্ড এনি আদার অফিস অফ প্রফিট, কোনো আদার অফিস অফ প্রফিট তাকে হোল্ড করলে চলবে না, এটা আমরা আগেই দেখলাম। ইউজ অফ হিজ অফিসিয়াল রেসিডেন্স উইদাউট পেমেন্ট অফ রেন্ট অ্যান্ড এন্টাইটেল ফর এমলমেন্টস, এমলমেন্ট মানে হচ্ছে ভাতা। তার যে অফিসিয়াল রেসিডেন্স আছেন মানে রাষ্ট্রপতি ভবন, সেটা তিনি ইউজ করতে পারবেন যতদিন তিনি প্রেসিডেন্ট হিসেবে আছেন, উইদাউট পেমেন্ট অফ রেন্ট। এমলমেন্টস অ্যান্ড অ্যালাওয়েন্সেস শ্যাল নট রিডিউস ডিউরিং হিজ টার্ম অফ অফিস, তিনি যে ভাতা আর সুবিধাগুলি পান সেগুলো যতক্ষণ তিনি তার অফিসে আছেন, যতদিনের জন্যে, 5 বছরের জন্য, সেই ডিউরেশনে ওটাকে কোনো মতেই কমানো যাবে না। আর্টিকেল 60, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন বাই দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের শপথ ও নিশ্চিতকরণ ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে আছেন সুপ্রিম কোর্টের, তিনি তার ওথটাকে অ্যাডমিনিস্টার করাবেন মানে তাকে শপথ গ্রহণ করাবেন। ইন হিজ অ্যাবসেন্স, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ তার ওথটি অ্যাডমিনিস্টার করাবেন। এরপর আমরা নেক্সট পেজে চলে যাই। এবার আমরা দেখব আর্টিকেল 61, প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। এই প্রসেসটাকে ইমপিচমেন্ট কেন বলা হচ্ছে, আমরা তো বলতে পারতাম রিমুভাল। কেন ইমপিচমেন্ট বলছি, তার কারণ হচ্ছে এই প্রেসিডেন্ট পোস্টটি হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই পোস্টটি সম্বন্ধে বলা আছে। সেই রকমই আরও অনেক পোস্ট আছে যেগুলো কনস্টিটিউশনে বলা আছে, যেমন ফাইন্যান্স কমিশন, তারপর ইলেকশন কমিশন, তারপর সিএজি, এই সমস্ত পোস্টের কথা কনস্টিটিউশনে বলা আছে। তাই এদের রিমুভালের ক্ষেত্রে আমরা ইমপিচমেন্ট কথাটি ইউজ করব, আর রিমুভাল ইউজ করব যেগুলো স্ট্যাটুটারি বডিজ আছে। স্ট্যাটুটারি বডিজ এস্টাবলিশড বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট, কোনো পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা এই স্ট্যাটুটারি বডিগুলো এস্টাবলিশড করা হয়। সেগুলো কি, যেমন সেবি, নাবার্ড, সিসিআই, এনজিটি, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, এই সমস্ত সবই অ্যাক্টের দ্বারা হয়েছে। যেমন সেবির অ্যাক্ট হচ্ছে সেবি অ্যাক্ট 1992 দ্বারা এটা এস্টাবলিশ করা হয়েছে। নাবার্ড অ্যাক্ট 61 অফ 1981 এস্টাবলিশ করা হয়েছে। কম্পিটিশন কমিশন, দ্য কম্পিটিশন অ্যাক্ট
দ্য কম্পিটিশন অ্যাক্ট 2002-তে এস্টাবলিশ করা হয়েছে, আর এনজিটি অ্যাক্ট 2010-এ এস্টাবলিশ করা হয়েছে। এরপর ইমপিচমেন্ট কোন ক্ষেত্রে হয়? ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের কোনো কিছু ভায়োলেশন করলে, কোনো কিছু প্রভিশনে ভায়োলেশন করলে প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা হয়। ভায়োলেশন অফ কনস্টিটিউশন অ্যাকচুয়ালি কী সেটা কনস্টিটিউশনে বলে দেওয়া নেই, এটা পার্লামেন্ট ডিসাইড করে যে ভায়োলেশনটা কনস্টিটিউশনাল ভায়োলেশন কি না। ইনিশিয়েটেড বাই আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, সাইন্ড বাই 1/4 মেম্বার অফ দ্য হাউস, যে হাউস এই ইমপিচমেন্ট প্রসিডিওরটাকে ইনিশিয়েট করেছে মানে স্টার্ট করেছে সেই হাউসের 1/4 মেম্বার অবশ্যই সাইন করবে। দ্যাট ফ্রেম দ্য চার্জেস, মানে যে হাউস থেকে এই চার্জটাকে ফ্রেম করা হয়েছে সেই হাউসের 1/4 মেম্বার। 14 days নোটিস শুড বি গিভেন টু দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে 14 দিনের নোটিস দিতে হবে। Impeachment resolution have to be passed by 2/3 majority of the total membership of that house, যে হাউসে এই চার্জটা নিয়ে আসা হয়েছিল সেই হাউসের 2/3 মেজরিটি দিয়ে এই ইমপিচমেন্ট রেজলিউশনটাকে পাস করাতে হবে। মেজরিটি সম্বন্ধে আরও জানতে স্ক্রিনের ডান দিকে উপরে আই বাটনটি ক্লিক করতে পারো। সেন্ড টু আদার হাউস, তারপরে অন্য হাউসে এটা পাঠিয়ে দেওয়া হয়। যদি লোকসভা নিয়ে আসে এই চার্জটা তাহলে রাজ্যসভায় পাঠাবে, আর যদি রাজ্যসভা নিয়ে আসে এই চার্জটা তাহলে লোকসভায় পাঠাবে। ইনভেস্টিগেটস দ্য চার্জেস, সেই হাউস আবার এই চার্জগুলোকে ইনভেস্টিগেট করবেন। প্রেসিডেন্ট হ্যাজ দ্য রাইট টু অ্যাপিয়ার অ্যান্ড প্রেজেন্টেড অ্যাট সাচ ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে প্রেসিডেন্ট প্রেজেন্ট থাকতে পারেন দেখার জন্য যে কীভাবে ইনভেস্টিগেশনটা হচ্ছে। ইফ আদার হাউস অলসো সাস্টেইনস the charges and passes the impeachment resolution by 2/3 majority, যদি ওই হাউসও ওই ইমপিচমেন্ট সেটাকে সাস্টেন মানে সেটাকেই বজায় রাখেন আর পাস করে দেন সেই রেজলিউশনটাকে 2/3 মেজরিটি দিয়ে, তাহলে প্রেসিডেন্ট স্ট্যান্ডস রিমুভড ফ্রম হিজ অফিস ফ্রম দ্য ডেট অন হুইচ রেজলিউশন ওয়াজ পাসড, মানে যেদিন এই রেজলিউশনটা পাস হয়ে যাবে সেই দিন থেকেই তাকে রিমুভড ধরে নেওয়া হবে তার অফিস থেকে। ইমপিচমেন্ট ইজ এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস, কোয়াসি জুডিশিয়াল প্রসেস কেন বলা হয়েছে ইমপিচমেন্টটাকে? তার কারণ হলো কোনো কিছু ডিসিশন নিতে গেলে বড় কিছু আমরা আইনের দিকে যাই, এই ডিসিশন নেওয়ার অধিকার আইনের আছে, আর আইন কোথায় রিলেটেড? কোর্টের সাথে। কিন্তু এইখানে ডিসিশন নেওয়া হচ্ছে ইনভেস্টিগেটস দ্য চার্জেস, এখানে ইনভেস্টিগেট করা হচ্ছে তারপর ডিসিশনও নেওয়া হচ্ছে, কিন্তু এটা কোর্ট নয়, এটা হচ্ছে পার্লামেন্ট। তাই কাজটা তো সে কোর্টের মতনই করছেন কিন্তু এটা কোর্ট নয়, তাই এটাকে কোয়াসি জুডিশিয়াল বলা হয়। আর এই কাজটা যদি টোটালি কোর্ট করতো, মানে এটা তো কোর্টের হয় না, কোর্ট করে না, জাস্ট সাপোজ আমি তোমাদেরকে বলছি যদি কোর্ট করতো তাহলে এটাকে জুডিশিয়াল প্রসেস বলা হতো, কিন্তু এটা পার্লামেন্ট করছে বলে এটা কোয়াসি জুডিশিয়াল। এরপর আমরা দেখে নিই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা দেখো। নমিনেটেড মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, যারা নমিনেটেড মেম্বার আছেন লোকসভা আর রাজ্যসভাতে তারা পার্টিসিপেট ইন ইমপিচমেন্ট, প্রেসিডেন্টের ইমপিচমেন্টে পার্টিসিপেট তো করেন কিন্তু নট ইন ইলেকশন, তাদেরকে ইলেকশনে পার্টিসিপেট তারা করেন না। মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, দিল্লি অ্যান্ড পুডুচেরি, ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে খালি দিল্লি আর পুডুচেরিরই এমএলএরা পার্টিসিপেট করেন। পার্টিসিপেটস ইন ইলেকশন বাট নট ইন ইমপিচমেন্ট, তারা তো ইলেকশনে পার্টিসিপেট করেন কিন্তু ইমপিচমেন্টে পার্টিসিপেট করেন না, এটা কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। একটা ইম্পর্টেন্ট জিনিস, নো প্রেসিডেন্ট হ্যাজ সো ফার বিন ইমপিচড, এখনও পর্যন্ত কোনো প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়নি আমাদের ইন্ডিয়াতে। তো থ্যাংক ইউ গাইস, আজকে এত দূরই থাক, নেক্সট ক্লাসে আমরা আর্টিকেল 62 থেকে স্টার্ট করব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।